আচ্ছা, আমি প্রথমেই তোমাদের অ্যাসিওর করছি যে আমরা কিন্তু ফিজিক্স ক্লাসে নেই, আমরা সঠিক ক্লাসেই আছি। আমরা ইংরেজি আজকে পড়বো। জাস্ট প্রথমে আমি একটা ছবি তোমাদের সামনে দিয়েছি এবং সেই ছবির ভদ্রলোককে আশা করি তোমরা সবাই চেনো। কেউ কি তার নামটা একটু টাইপ করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। এই ফার্স্ট স্লাইডে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তার নামটা কি তোমরা কেউ বলতে পারবে? একদম ঠিক, স্যার আইজাক নিউটন। কি বলেছেন উনি? হোয়াট উই নো ইজ আ ড্রপ, হোয়াট উই ডোন্ট নো ইজ অ্যান ওশেন। যদি বাংলায় বলি, বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, আমরা যা জানি সেটা বিন্দু, আর আমরা যা জানি না সেটা সিন্ধু। ওশেন মানে কি? আমরা জানি মহাসাগর, প্যাসিফিক ওশেন আছে। আমরা অ্যাজ ফর এক্সাম্পল বলতেই পারি যে প্রশান্ত মহাসাগর, তার যদি আমরা আয়তনে পরিমাপ করতে যাই, কত কষ্টসাধ্য নিশ্চয়ই তোমরা সবাই জানো। তাহলে আইজ্যাক নিউটন তিনি কত বড় বিজ্ঞানী সেটা তো নিশ্চয়ই কাউকে বলতে হবে না, সবাই আমরা জানি। তো তিনি বলছেন যে আমরা যেটুকু জানি সেটুকু এক ফোঁটা জলের মতো, সে তুলনায় যেটুকু আমরা জানি না সেটা গোটা একটা মহাসাগরের মতো। কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে, এই সাগরটা বা মহাসাগরটা সেটাও কিন্তু এই বিন্দু 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 জল জুড়েই তৈরি হয়েছে। তাহলে কি করতে হবে আমাদের? আমরা এই পুরো মহাসাগরটাকে হয়তো জানতে পারবো না, কিন্তু জল বিন্দুটুকুও তো আমাদের জানতে হবে। তো আমরা যারা বিশেষত বাঙালি বা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যবাসী, বেশিরভাগ শিক্ষার্থীরাই সাধারণত বাংলা মাধ্যমে পড়াশোনা করে। তো তাদের কাছে ইংরেজিটা অনেক সময় একটা ভীতি হয়ে দাঁড়ায়। উই আর অ্যাফ্রেড অফ ইংলিশ। এবং সেটার জন্য আমি দায়ী, আগের দিন বলেছি, আজও আবার বলছি, যে আমাদের পারিপার্শ্বিক পরিবেশটাকে যদি আমরা দেখি, বিশেষ করে রুরাল সাইডে, আমি আরবান সাইডের কথা বলছি না, আমরা কিন্তু ইংরেজি ভাষী মানুষকে খুব কমই দেখতে পাই। আমাদের আশেপাশে যতজন কথা বলে, ন্যূনতম যেটুকু ইংরেজি না বললে নয়। হ্যাঁ, যেমন কাপ, চক, ডাস্টার, সাইকেল, মানে বাইসাইকেলটাকে সাইকেল বলা হয়, বাইক, হ্যাঁ, গাড়িটাকেও আমরা কার বলি না, গাড়ি বলে চালাই। হ্যাঁ, দু চারটে গাড়ির নাম যখন বলি, বাস, ট্যাক্সি, এগুলো আমরা বাধ্য হয়ে ইংরেজি বলি, কারণ ওই গাড়িগুলোর নামগুলো আমরা বাংলায় জানি না। ট্রেনের বাংলা যদি আমরা করতে যাই, একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, সেই যদ্দূর যদ্দূর আমার জানা আছে, শকট, এরকম একটা কিছু ব্যাপার, আগে যখন বাষ্পে চলতো তখন বাষ্প চালিত শকট। তো এই যে আমাদের কিছু চলতি ইংরেজি আছে, সেগুলো কিন্তু আমরা আশেপাশের মানুষের কাছ থেকে আলোচনার মাধ্যমে বা আমাদের বড়দের কাছ থেকে ছোট থেকে শিখতে শুরু করে দিই। হ্যাঁ, আমার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, সে দেখি মানে কিছু কিছু ছোট ছোট ইংরেজি শব্দ শিখে বসে আছে। সে এখনো স্কুলে যাওয়ার তার বয়স হয়নি, আধো আধো কথা বলতে শিখেছে। সে কিন্তু দু চারটে শব্দ ইংরেজি বলে দেয়। তার যে ছবি আঁকার বইটা, মানে ছবি সমন্বিত যে বইটা আছে, সেই বই থেকে সে হয়তো একটা টিয়া পাখি দেখলো, সে বলে যে প্যারট। সেটা গাজর দেখলো, সে বললো ক্যারট। তো এই যে ছোট ছোট ইংলিশ গুলো আমাদের পারিপার্শ্বিক থেকে কিন্তু আমরা শিখে নিই। এইবার কথা হচ্ছে, আমরা পারিপার্শ্বিক থেকে যে ইংলিশটা শিখি, সেইটা কিন্তু শুনে শেখা, এবং সেটা সম্বন্ধে কিন্তু আমাদের খুব একটা নলেজ নেই। শুধু আইডেন্টিফাই করতে পারি যে এই যে আমি ওয়ার্ডটা বললাম, সেই ওয়ার্ডটা মানে কি, কোনটাকে আইডেন্টিফাই করছে এই ওয়ার্ডটা, সেটাই আমরা শুধু শিখতে পারি। তাহলে একটা প্রাথমিক স্কুলে বা আমরা আপার প্রাইমারি যদি বলি, যে বাচ্চাগুলো আসবে বিভিন্ন সামাজিক পরিবেশ থেকে উঠে আসবে এবং বিভিন্ন অর্থনৈতিক পরিকাঠামো থেকে উঠে আসবে, তাদের বাড়ির আশেপাশে বা তাদের আহ, পারিপার্শ্বিক পরিবেশে ইংরেজি বলার লোকজন কতটা থাকে না থাকে সেটাও প্রত্যেকের ভিন্ন ভিন্ন। তো তাদেরকে আমরা কি শেখাবো? ইংরেজি শেখাবো। তাহলে ইংরেজি যদি আমরা শেখাই তাদেরকে, তাহলে আমরা কেমন ভাবে শেখাবো? আমি একটা টিচার হিসেবে যখন তাকে শেখাবো, আমাকে কিন্তু এটুকু মাথায় রাখতে হবে যে আমি যাকে শেখাচ্ছি সে কিন্তু আমার লেভেলে নেই, সে একদম জিরোতে রয়েছে। তাহলে জিরো থেকে তাকে আমাকে এমন একটা লেভেলে নিয়ে যেতে হবে, মানে প্রাথমিক স্তরের জন্য প্রাইমারি লেভেল যতটুকু, আপার প্রাইমারি যতটুকু, বা আমরা যদি এসএলএসটির কথা বলি যতটুকু, ততটা তাকে পৌঁছে দেওয়ার দায়িত্বটাকে আমাকে নিতে হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদেরকে একদম জিরো থেকে শুরু করতে হবে। তো আজকের ক্লাসটা অনেকের বোরিং লাগতে পারে, হয়তো বলবে যে স্যার প্রথমেই এত বকবক করছে কেন। এবং অনেকে হয়তো বলবে যে স্যার আজকে যেগুলো পড়াচ্ছেন এগুলো তো আমরা কবেই শিখেছি, কবেই জেনেছি, আজকে শুধু শুধু ক্লাসটা নষ্ট হলো। তো আমি কিন্তু বলবো যে আমরা শিখেছি, জেনেছি বহু কিছুই, কিন্তু
সেই শেখা জানাটার মধ্যে কিন্তু চর্চা এবং না চর্চার একটা পার্থক্য রয়ে যায়। আমরা যে জিনিসটা প্রতিদিন করি সেই জিনিসটা করতে কিন্তু আমাদের এতটাই অভ্যেস হয়ে যায়, চোখ বুঝে আমরা নির্দ্বিধায় করে ফেলি। কিন্তু যেটা আমরা একবার শিখেছি সেটা আজকে হঠাৎ করে করতে বললে, আজকে 1 বছর পরে বা 6 মাস পরে আমাকে করতে বললে কিন্তু আমার একটু বাধো বাধো ঠেকবে। আমরা একটু হেজিটেশন ফিল করব যে পারবো তো। ঠিক আমি যে অ্যাজ ফর এক্সাম্পল বলতে পারি যে আমরা রেস্টুরেন্টে গিয়ে হয়তো কারো রান্না করা একটা খাবার খেলাম, বা বাড়িতে মা বা আরো কোনো গার্জিয়ান একটা খাবার আমাদেরকে রেঁধে আমার সামনে প্রেজেন্ট করলো, আমরা সেটাকে খেয়ে নিলাম, তার টেস্ট জানলাম, কি কি ইনগ্রেডিয়েন্টস আছে সব জানলাম। কিন্তু আমাকে যদি সেই রান্নাটা করতে বলা হয়, আমি কিন্তু একটু আমার হলো বাধো বাধো ঠেকবে যদি আমি কোনোদিন এর আগে না রেঁধে থাকি, কিংবা দেখা গেলো আমি একবার সেটাকে রেঁধেছিলাম, রান্না করেছিলাম, কিন্তু আজকে 1 বছর পরে আবার আমাকে পুনরায় সেটাকেই রান্না করতে বলা হচ্ছে, সেক্ষেত্রেও আমার কিন্তু একটু হেজিটেশন হবে, এবং মেবি আমার রান্না হওয়ার পর সেই টেস্ট বা সেই ফ্লেভার আসবে না। তো সেই জন্য আজকের ক্লাসটা মূলত আমাদের পুরনো যেটুকু আমরা শিখেছি সেটুকু ঝালিয়ে নেওয়া, এবং ওই যে প্রথমেই লিখে দিয়েছেন, মানে আমি লিখে দিয়েছি যেটা, যে স্যার আইজাক নিউটন বলে গেছে আমরা যেটুকু জানি সেটুকু বিন্দু, এবং আমরা যেটুকু জানি না সেটুকু একটা মহাসাগর, অ্যান ওশেন। তো আমি পরের স্লাইডে যাচ্ছি, আমরা যেখান থেকে শুরু করব। প্রথমেই বলে নিচ্ছি, কারোর বোরিং লাগলে একটু পেশেন্ট হবে, একটু পেশেন্সের সাথে একটু ধৈর্য ধরে ব্যাপারটাকে নেবে, কারণ আজকে প্রথম ক্লাস, এবং প্রথম ক্লাসটাই আমি কঠিন দিয়ে শুরু করতে চাই না, বা প্রথম ক্লাসটাই এমনভাবে শুরু করতে চাই না যাতে যদিও তোমাদের মধ্যে কেউ একটু পিছিয়ে থাকো সে যাতে বুঝতে না পারে বা এরকম কিছু সিচুয়েশন অ্যারাইজ না হয়, সেই জন্য আমি একদম 0 থেকে শুরু করছি। আচ্ছা, এই স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ছবি দিয়ে, দুটো পিকচার দিয়ে আমি এটা রিপ্রেজেন্ট করেছি। বাঁদিকে যে একটা মুখাবয়ব দেখা যাচ্ছে, একটা মানুষের মুখ দেখা যাচ্ছে, ঠিক আছে, সেই অংশটার একটা নাম দিয়ে লেখা আছে উপরে, দ্য ভয়েস বক্স। আমরা যদি আমাদের আশেপাশে কোনো অনুষ্ঠানে যাই, খুব সহজেই দেখতে পাই যে একদম হার্টবিটকে পুরো থামিয়ে দেওয়ার মতো জোরে বক্স বাজে, সাউন্ড বক্স বলে যেটাকে। তাহলে বক্স কি করে? সাউন্ড জেনারেট করে। সাউন্ড কি? এক ধরনের ওয়েভ। পাশের ছবিটাতে দেখলে বোঝা যাবে যে একটা ওয়েভ যাচ্ছে, অর্থাৎ এই বাঁ দিকের যে ফেসটা, সে একটা ওয়েভ, তরঙ্গ সৃষ্টি করেছে, যেটা শব্দ হিসেবে আমাদের কান রিসিভ করছে, এবং আমাদের কান সেই শব্দটাকে শুনতে পাচ্ছে। এবার কথা হচ্ছে, এটা তো একটা সিম্পল মেকানিজম। বাঁদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, দ্য ভয়েস বক্স, এটাকে কি বলে? ল্যারিংস বলে। ল্যারিংস। এটা অ্যানাটমি ক্লাস নয়, কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নেই, হিউম্যান অ্যানাটমি নয়, পিওর ইংলিশেরই ক্লাস। ভয় নেই, কেউ ভুল ক্লাসে তোমরা ঢোকোনি। শুধু একটু বুঝে নিতে হবে যে ব্যাপারটা কোথা থেকে শুরু হয়। আমাদের যখন বাড়িতে একটা ছোট বাচ্চা হয়, তো সেই বাচ্চাটা কিন্তু প্রথম কথা বলতে পারে না, তাই তো, কিন্তু শব্দ করতে পারে। সে যে শব্দগুলো করে সে শব্দগুলো বেশিরভাগই অনর্থক, অর্থাৎ সেও জানে না কি শব্দ করছে, আমরাও বুঝি না সে কি শব্দ করছে। শুধুমাত্র শব্দের প্রকারভেদগুলো একটু একটু আমরা আইডেন্টিফাই করতে পারি, যেটা কাঁদছে, এটা খুশি আছে বাচ্চাটা। তো সেই শব্দগুলো কিন্তু অর্থহীন শব্দ। আচ্ছা, শব্দ মানে এখানে আমি ওয়ার্ড বলছি না, কিন্তু আমি বলছি আওয়াজ, যেটাকে আমরা দেখো নিচে লিখে দিয়েছি সাউন্ড বলে। আমাদের বাড়িতে যদি একটা হোম থিয়েটার থাকে, তাকে আমরা কি বলি? সাউন্ড সিস্টেম, ঠিক আছে? বা আমরা যখন বলি যে টিভিতে কেউ টিভি দেখছি, আমরা হয়তো শুনতে পাচ্ছি না, আমরা বলি একটু সাউন্ডটা বাড়িয়ে দে, তো সাউন্ডটা বাড়িয়ে দে, আমাদের গ্রাম্য ভাষায় আমরা বলি। ওটা অ্যাকচুয়ালি ভলিউমটা বাড়িয়ে দে বলতে হয়, আমরা বলি সাউন্ডটা বাড়িয়ে দে, ঠিক আছে? বা আমাদের যদি মোবাইলে কথা কেটে কেটে যায়, সাউন্ডটা ভালো আসছে না, তাহলে সাউন্ড মানে কি? আওয়াজ, ধ্বনি, যেটাকে ধ্বনি বলা হয় বাংলায়, শুদ্ধ ভাষায় ধ্বনি বলা হয়। তাহলে যে কোনো মানুষ, যে কোনো প্রাণী, সব প্রাণী নয় অবশ্যই, তাদের বাকযন্ত্র, যেটাকে আমরা বলছি দ্য ভয়েস বক্স বা ল্যারিংস, তার সাহায্যে কিছু ধ্বনি বা আওয়াজ উৎপন্ন করি। সেই ধ্বনিটা অন্য যারা আমাদের আশেপাশে রয়েছে তাদের যে শ্রবণেন্দ্রিয়, হ্যাঁ, হিয়ারিং অর্গান যেটাকে আমরা বলছি, কান, যেটা মূলত আমাদের, সেই কানের সাহায্যে কিন্তু আমরা সেটাকে রিসিভ করছি। ওই ওয়েভটা আসছে, ওই ওয়েভটাকে রিসিভ করছি এবং শুনতে পাচ্ছি যে ওখানে একটা কোনো ধ্বনি বা আওয়াজ হচ্ছে। তাহলে একদম প্রাইমারি থেকে শুরু হলো, একদম প্রথম থেকে, যে সাউন্ড কি জিনিস? আমাদের বাকযন্ত্রের সাহায্যে যেটা উচ্চারণ হচ্ছে, ল্যারিংস বা দ্য ভয়েস বক্সে যেটা উৎপন্ন হচ্ছে, সেটা সাউন্ড। হ্যাঁ, এখানটা একটু বলে রাখা ভালো, নিচে দেখো ট্র্যাকিয়া বলে একটা জিনিস দেখা যাচ্ছে। এগুলো অ্যানাটমির বিষয় হয়ে যাচ্ছে, আমি যাব না, কিন্তু ট্র্যাকিয়াটা মূলত ফুসফুসের সঙ্গে জোড়া থাকে। ফুসফুস এয়ার পাম্প করে,
যার ফলে আমাদের যে বিভিন্ন সিস্টেমগুলো রয়েছে, ষড়যন্ত্র যেটাকে বলছে, বাকযন্ত্র যেটাকে বলছে, সেখানে সেই এয়ার পাসিং এর উপর ডিপেন্ড করে সাউন্ডগুলো ক্রিয়েট হয়। এটা একদম একটা সিম্পল ব্যাপার, এখানে অত গভীরে যাওয়ার কিছু নেই। তাহলে সাউন্ড বেরোলো, সেই সাউন্ডগুলো তো সব সাউন্ডকে আমরা মানে সিম্বলের সাহায্যে প্রকাশ করতে পারি না, অনেক রকম আওয়াজ বেরোয়। সে একটা এই প্রসঙ্গে মনে পড়ছে, আর তো সবাই মামা গাগা আবল তাবল বকে, হ্যাঁ এই একটা লাইন মনে পড়ছে। তাহলে আমরা সব বলি যে শব্দগুলো করি, আওয়াজগুলো করি, তার মধ্যে কিছু থাকে আবল তাবল, কিছুগুলোকে সিম্বলাইজ করা যায়, অর্থাৎ একটা চিহ্নের মাধ্যমে, সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করা যায়। তো সেটাকে কি বলবো আমরা? সেটাকে আমরা বলবো লেটার, LETTER, লেটার। এই লেটার শব্দটা তোমরা নিশ্চয়ই জানো যে দুটো মিনিং আছে। একটা লেটার মানে বর্ণ, আর একটা লেটার মানে কি না চিঠি। আমরা যে চিঠি লিখি সেটার ইংরেজি হচ্ছে লেটার, স্পেলিংটাও একই, কিন্তু এই লেটারটা কোনটা আমাদের? যে ধ্বনিকে যখন আমরা সিম্বলাইজ করছি, যখন আমরা লিখে প্রকাশ করছি, তখন সেটা হয়ে যাচ্ছে কি? লেটার। এবার লেটার কটা আছে? আমাদের প্রচুর ধ্বনির মধ্যে থেকে ইংরেজি বর্ণমালায় 26টাকে সিম্বলাইজ করা গেছে, অর্থাৎ সংকেতের সাহায্যে প্রকাশ করা গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ক্যাপিটাল এ লেখা হচ্ছে, তাহলে এটা কি? এটা একটা সিম্বল, একটা ধ্বনিকে এইভাবে আমরা সিম্বলাইজ করছি, প্রকাশ করছি যে এটা এ। একইভাবে আমরা বি সি ডি লিখতে পারি। তো এইভাবে 26টা মোট লেটার আমরা কিন্তু ইংলিশে এক জায়গায় করেছি, একত্রিত করেছি। এবং দেখো আমি ডান দিকে নোট দিয়েছি যে the word alphabet has come from the first two Greek letters alpha and beta. In English or Roman alphabet there are 26 letters. Each letter has two forms, majuscule and capital, or capital and minuscule or small. এক কথায় বাংলায় লেখা আছে আলফা বিটা এই দুটি গ্রিক বর্ণ থেকে অ্যালফাবেট কথাটি এসেছে। ইংরেজি বা রোমান বর্ণমালায় 26টি অক্ষর আছে, এটা যেহেতু ট্রান্সলেট করেছে ও অক্ষর লিখেছে, ওটাকে আমরা কি বলি? বর্ণ বলি। প্রতিটি অক্ষরের মানে বর্ণের দুটি করে রূপ আছে, ক্যাপিটাল এবং স্মল। এটা বাচ্চারাও জানে, তোমাদের হয়তো বোরিং লাগছে, কিন্তু কিছু করার নেই। একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন ইট বালি সিমেন্ট প্রতিটা ছোট ছোট আইটেমকে আমাদেরকে ভালো করে বুঝতে হয়, জানতে হয়, ঠিক একইভাবে আমাদের পুরো গ্রামারের বেসটা তৈরি করার জন্য আমাদের এইগুলো জানা জিনিস, তাও আরেকবার আজকে পড়তে হবে, তাতে আমাদের একটু বিরক্ত লাগলেও হ্যাঁ আমাদের কিছু করার নেই। বেশ, তাহলে কটা অ্যালফাবেটে কতগুলো লেটার আছে তাহলে কেউ বলো সংখ্যাটা, তাহলে বুঝবো। শুনতে পাচ্ছ তোমরা? কতগুলো লেটার আছে? একদম একদম, খুব সুন্দর, 26টা আছে। আচ্ছা আমি যেখানে দেখো দেখাচ্ছি ক্যাপিটাল স্মল দুটোই লেখা আছে, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল স্মল এগুলো বাচ্চাদেরকে বোঝাতে আমাদের একটু সমস্যা হতে পারে, কারণ ক্যাপিটাল একরকম মানে বেশিরভাগ ক্ষেত্রে অনেকটা ম্যাচ করে যায়, কিছু কিছু ক্ষেত্রে যেমন এটাই যদি দেখা হয়, যদিও যে এটা এখানে দেখানো আছে সেই এটা আমরা সাধারণত লিখি না। আমরা এটা কি রকম লিখি? আমরা লিখি এটা, আমরা এটা লিখি এইভাবে, এইভাবে লিখি তো। এবার এটা যেটা আছে সাধারণত টাইপিং এ দেখা যায়, আমরা মোবাইলে বা কম্পিউটারে এই এটাকে দেখতে পাই, ঠিক আছে? এই যে এটা, এই এটাকে কিন্তু আমরা ছোট হাতের এ যেটা স্মল লেটার, এটা আমরা টাইপিং এ দেখতে পাই। কিন্তু বাকি কিছু আছে, এখন আবার কার্সিভ রাইটিংও শেখানো হয় বাচ্চাদেরকে। যাই ওগুলো যতটা বাচ্চা নিতে পারবে ঠিক ততটাই আমরা শেখাবো, কিন্তু ক্যাপিটাল স্মলের মেন কনসেপ্টটা কিন্তু বুঝিয়ে দিতে হবে যে দু রকম, আমাদের বাংলায় যেমন ছোট হাত বড় হাত বলে কিছু হয় না, ইংরেজিতে কিন্তু বড় হাত ছোট হাত দুটো অক্ষর হয়, ক্যাপিটাল স্মল, এবং সেগুলোকে জায়গা বিশেষে কোনটা প্রয়োগ হয় আর কোনটা হয় না সেটাও আমাদের অল্প স্বল্প শেখাতে হবে। আমরা জানি, আমরা অ্যাজ ফর এক্সাম্পল বলতে পারি, আমরা যখন আমাদের নাম লিখি, আমাদের নামের প্রথম যে লেটারটা, আমার নাম দেবাশিস, ডিটা আমি কি লিখি? ক্যাপিটালে লিখি, বাকিগুলো ই বি যেগুলো আছে সেগুলো আমরা স্মলে লিখি। টাইটেলের ক্ষেত্রেও তাই, কোনো সেন্টেন্স শুরু করতে গেলে আমরা বড় হাতে শুরু করি। এরকম কিছু রুলস আমরা পড়ে এসেছি, বারবার বলে সময় নষ্ট করতে চাইছি না, আমরা কিন্তু বাচ্চাদেরকে শেখাবো। তারপরে কি আসছে? তারপরে আসছে এই যে আমার অ্যালফাবেট চার্টটা আমি দিয়েছি, 26টা লেটার আছে, তার মধ্যে আছে দুটো ভাগ। দুটো ভাগ কি কি? ভাওয়েলস অ্যান্ড কনসোন্যান্টস। ভাওয়েল কি কি আছে কেউ যদি লেখো একটু, ভাওয়েল কি কি আছে, কটা আছে একটু লিখবে। এ ই আই ও ইউ কটা হলো? 5টা। তাহলে আমরা 5টা ভাওয়েল পেলাম। এই এ, আচ্ছা আমি এখানটা আমি ঠিক বুঝতে পারছি না কারণ আমার স্ক্রিনটা অন্যভাবে শেয়ার হচ্ছে, তো তাও আমি মার্ক করার চেষ্টা করছি। আচ্ছা আমি তলায় দাগ দিয়ে দিই, ওটাই ভালো হবে।
এই পাঁচটা হচ্ছে ভাওয়েল, বাংলায় বললে কি দাঁড়াচ্ছে, যেটাকে আমরা বলি স্বরবর্ণ। বাংলায় আছে না স্বরবর্ণ, স্বরবর্ণ। আর বাকি যে 21টা রইলো, 21টাকে আমরা বলি কনসোনেন্টস বা যৌগিক বর্ণ। যৌগিক বর্ণ জিনিসটা কি বাংলায় তোমরা শিখেছো, যে একাধিক বর্ণ বা ধ্বনির সমন্বয়ে তৈরি হবে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, যেটাকে বলি ব্যঞ্জন বর্ণ বলা হয়। তো ওই ব্যঞ্জন বর্ণ কনসেপ্টটা থেকে কিন্তু কনসোনেন্ট, মানে দেখো বি, বি বলতে গেলে আমরা এক্সট্রা একটা ই উচ্চারণ করছি, হ্যাঁ। তারপরে যদি আমরা দেখো এখান থেকে যদি আমরা বলি যে সি ডি, ওগুলোতে প্রতিটার ক্ষেত্রে একটা ই আসছে, ঠিক আছে। এফ, এফ বলতে গেলে আমরা প্রথমে একটা এ বলে নিচ্ছি, তাহলে এ ই আই ও ইউ এইগুলো হচ্ছে একদম মৌলিক, এদের সঙ্গে কিছু যুক্ত নেই কেউ, কিন্তু বাকিগুলো সঙ্গে একটা করে এ বলো, ই বলো, আই বলো, ও বা ইউ যুক্ত হয়ে একসাথে উচ্চারণ হয়, তাই বাকি 21টাকে বলে কনসোনেন্ট। এবার পৃথিবীতে কিন্তু যত ইংলিশ ওয়ার্ড আছে ম্যাক্সিমাম ওয়ার্ডই ভাওয়েল ছাড়া, একটা হলেও ভাওয়েল প্রয়োজন, ভাওয়েল ছাড়া কিন্তু কনস্ট্রাক্ট অর্থাৎ গঠন হতে পারে না। যে কোনো ওয়ার্ড সেটা তৈরি হতে গেলে, গঠিত হতে গেলে ভাওয়েল একটা হলেও মিনিমাম লাগবে, এটা জানতে তোমরা সবাই। এবার কেউ কি আমাকে বলতে পারবে এমন একটা ওয়ার্ড ওখানে লেখো তোমরা চ্যাট বক্সে যেটাতে ভাওয়েল নেই? পারবে কেউ? দেখি লেখো চ্যাট বক্সে কেউ যদি পারো। ফ্লাই, কে লিখেছে ওটা? শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। ফ্লাই, ফ্লাই মানে কি শুভঙ্কর? ওরা, বা ফ্লাই মানে আমরা মাছিও বলতে পারি। স্কাই, ফ্রাই, সাবাস। তাহলে স্যার যে বললেন ভাওয়েল ছাড়া শব্দ গঠন হয় না, এই তো কত শব্দ বেরিয়ে আসছে। তাহলে ভাওয়েল ছাড়া শব্দ গঠন হয় না স্যার কেন বলছেন? স্যার বলছেন ঠিকই, কিন্তু স্যার আরেকটা জিনিস তোমাদেরকে লিখে দিয়েছে, বোঝায়নি এখনো। সেমি ভাওয়েলস, অর্থাৎ এই 21টা কনসোনেন্টস এর মধ্যে দুটো এমন লেটার ঢুকে রয়েছে বা সাউন্ড ঢুকে রয়েছে যারা কিন্তু মাঝে মধ্যে বহুরূপী, আর কি তারা বহুরূপী নয়, দুটোই রূপ। ও থাকে কনসোনেন্ট হিসেবে, মাঝে মধ্যে ভাওয়েলের কাজ করে। যেমন যে শব্দ কটা তোমরা লিখেছো ফ্লাই, ফ্রাই, স্কাই, ক্রাই, এই শব্দে ওয়াইটা দেখো আই এর উচ্চারণ করছে, আই এর উচ্চারণ করছে, তাহলে আই কি? আই ভাওয়েল। তাহলে ওয়াই কিন্তু ভাওয়েল নয়, ওয়াইকে আমরা কনসোনেন্টের দলে ফেলছি। কিন্তু যখন ওয়াই ফ্লাই শব্দে বসাচ্ছি আমরা, তখন হয়ে যাচ্ছে ফ্লাই, আই ওয়াই এরকম করে কিন্তু উচ্চারণ করছি না আমরা, ফ্লাই ডাইরেক্ট আই এর উচ্চারণ চলে আসছে। তাহলে এই যে আই এর উচ্চারণ করছে ওয়াই, এবং ডাব্লুটা অনেক সময় ও এর উচ্চারণ করে, ঠিক আছে। তো এইভাবে এই দুটো লেটারকে আমরা কনসোনেন্টের মধ্যে থাকলেও এদেরকে আমরা সেমি ভাওয়েলস বলি। কি বলি? অর্ধস্বর, সেমি ভাওয়েল। এবার অনেক সময় দেখা যায় দুটো ভাওয়েল একসঙ্গে যুক্ত হয়ে যায়, যেটাকে ডিপথং বলছে, আমি নিচে লিখে দিয়েছি, এটাও তোমরা জেনে থাকবে। খুব বেশি আমি বলবো না, কারণ আমার এখানে অনেকগুলো স্লাইড আছে, আর এগুলো আমাদের জানা বিষয়, এগুলো বারবার বলে তোমাদেরকে সময় নষ্ট করাতে আমি চাই না। যেটুকু আমাদের মনে করানোর দরকার শুধু সেটুকুই মনে করাচ্ছি। তো এই যে এইগুলো হচ্ছে ডিপথং বলে, মানে প্রথমে যেমন ধরো সয়েল, সয়েল ও আই, এই দুটো ভাওয়েল একসাথে যুক্ত হয়ে উচ্চারণটা কি হচ্ছে? সয়েল, উচ্চারণটা একটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই রকম কিছু ভাওয়েল গুলো এক জায়গায় হয়ে ডিপথং হয়, মূলত 8টা ডিপথং আমাদের ইংলিশে রয়েছে। আর কিছু কিছু আছে দুটো ভাওয়েল একসাথে বসে কিন্তু তারা ডিপথং নয়, সেই উদাহরণটা আমি এখানে দিইনি। যেমন ইএ, ঠিক আছে, প্লিজ যদি বলি পিএল ইএসি, প্লিজ, তাহলে সেখানটায় কিন্তু ইএ তে শুধু কি উচ্চারণ হচ্ছে? দীর্ঘের উচ্চারণ হচ্ছে। প্লিজ, প্লিজ বানানে দীর্ঘির উচ্চারণ হচ্ছে, দীর্ঘ ই। তো সেটা কিন্তু তখন আমরা ডিপথং বলছি না, ঠিক আছে। ডিপথং এর উচ্চারণ হলো কিরকম? যেমন ধরো এ আই যুক্ত হলো, হয়ে হলো এই, আই ই যুক্ত হয়ে টোটালটা হয়ে গেল আই, ও এর সাথে এ যুক্ত হয়ে যাওয়া গেল ও উচ্চারণ হলো। এই এই টাইপের দেখো উদাহরণ দেয়া আছে, এগুলোকে ডিপথং বলে। এটা আর বেশি এর ব্যাপারে আমি বলছি না, কারণ শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই, এগুলো আমরা সবই জানা বিষয়। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এইবার আমরা কি শিখলাম? যে সাউন্ড থেকে এলো লেটার। এবার লেটারগুলোকে যদি আমরা পরপর সাজিয়ে দিই, দেখো একটা পেন দিয়ে একজন লিখছে, এইচ লিখেছে একটা, এ লিখেছে একটা, পি লিখেছে দুটো, একটা ওয়াই লিখে পাশে একটা এক্সক্লামেটরি সাইন দিয়েছে, ওটা ভুলে যাও, কিন্তু কতগুলো লেটার পাশাপাশি বসিয়ে দিয়েছে। তাহলে কি হলো? কতগুলো লেটার পাশাপাশি বসিয়ে দিলে ওয়ার্ড হয়ে গেল? হলো কি? না, ওয়ার্ড তখনই হবে কতগুলো লেটারকে ইচ্ছে মতো বসিয়ে দিলেই কিন্তু সেটা, লেটার গুলো বসানো মানেই ওয়ার্ড হবে না। ওয়ার্ড কখন হবে? যখন সেই লেটার গুলো বসার পর সঠিক একটা উচ্চারণ এবং তার একটা অর্থ থাকবে, মানে থাকবে, মানে সেই ওয়ার্ডটা, সেই লেটার কটা বসার পর কোনো একটা কিছুকে চিহ্নিত করতে পারবে। যদি আমি বলি সিএটি, যদি আমরা বলি কি সিএটি, সি এ
টি, তাহলে সিএটি কি? ক্যাট। সিএটি তিনটে লেটার, সি বসালাম, এ বসালাম, টি বসালাম, কি বোঝালাম? একটা প্রাণীকে বোঝালাম। তাহলে সিএটি তিনটে লেটার পাশাপাশি বসলো এবং তার একটা মানে হলো, অর্থ হলো, তবে এটাকে আমরা কিন্তু ওয়ার্ড বলি। তাহলে ওয়ার্ড কিভাবে হয়? কতগুলো লেটার পাশাপাশি বসে যদি কোনো শব্দ বা নির্দিষ্ট জিনিসকে আইডেন্টিফাই করতে পারে, সমর্থ হয়, উচ্চারিত হতে পারে, তখন তাকে আমরা কি বলবো? শব্দ বলবো। ঠিক আছে? ঠিক একইভাবে যে শব্দগুলো আমরা যদি এরকম বসিয়ে দিই, টি, এ, ঠিক আছে, হ্যাঁ, এল, কে, হ্যাঁ, দেখো এটাও কিন্তু আমরা আন্তাবড়ি আন্দাজে বসালাম, কিন্তু চলে এলো টক, এটাও কিন্তু একটা শব্দ হলো, কিন্তু আমরা আন্দাজে বসিয়ে কিন্তু শব্দটা করব না। শব্দটা কিন্তু অলরেডি বসিয়ে বসিয়ে কিছু সিম্বলকে বসিয়ে, অর্থাৎ কিছু সিম্বল বলতে এখানে অবশ্যই লেটারকে বসিয়ে বসিয়ে সেগুলোর বিভিন্ন জিনিসকে আইডেন্টিফাই করে বা কোনো কিছু নাম বোঝায়, কোনোটা কোনো কাজ বোঝায়, টক মানে কথা বলা। তো সেইভাবে ওয়ার্ড কিন্তু নির্দিষ্ট সংখ্যায় নেই, প্রচুর আছে ওয়ার্ড, এবং প্রায় নতুন নতুন ওয়ার্ডও আমরা দেখতে পাই। আমাদের অজানা অনেক ওয়ার্ড আমাদের আশেপাশে ঘুরে আমরা অনেক সময় দেখতে পাই। তো ওয়ার্ড হবে কখন? যখন লেটারগুলো পাশাপাশি বসে মিনিং হবে। তারপরে ওয়ার্ডের নিচে আমি দেখো লিখেছি সিলেবেল। সিলেবেলটা কি না? আমরা তো শব্দকে উচ্চারণ করি, এবার ছোট শব্দ যদি হয় ক্যাট, র্যাট, ম্যাট, হ্যাঁ, বা ট্রি, এই ধরনের শব্দগুলো আমরা কি এক ঝোঁকে উচ্চারণ করে ফেলি, মুখ থেকে একবারেই বেরিয়ে যায়, তার জন্য আমাদের থামতে হয় না বা মাঝখানে বিরতি নিতে হয় না। কিন্তু যদি আমরা দেখো একটা উদাহরণ দেওয়া আছে, এক্সাম্পল, ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি, এটা কি হলো? কেটে কেটে করলাম, ইলেকট্রিসিটি। তাহলে এই যে আমরা বিরতি নিয়ে নিয়ে বলছি না, এবার একসাথেই বলবো, কিন্তু ওই ঝোঁক, যে ঝোঁকটা পড়ছে সেটাকে আমরা বলি সিলেবেল। মানে একটা শব্দকে যখন আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করছি, প্রতিটা টুকরোকে একটা করে সিলেবেল বলে। এটা আমরা জানতাম, নতুন করে জানার কিছু নেই। আর যখন আমরা এই শব্দগুলোকে আবার পাশাপাশি বসিয়ে দেবো, তখন সেটা কি হবে? বাক্য হবে। বাংলায় আমরা শিখেছি। তো বাক্য তো হবে, কিন্তু বাক্য হতে গেলে তারও শর্ত আছে। কি শর্ত আছে? যে বাক্য হতে গেলে শব্দগুলো এমন ভাবে আমাদের বসাতে হবে যেন শব্দগুলো একত্রিত হয়ে একটা মনের ভাব প্রকাশ পায়। অর্থাৎ আমি কি বলতে চাইছি বা লিখছি, যখন কি লিখতে চাইছি সেটা কেউ, অন্য কেউ যার উদ্দেশ্যে লিখছি বা বলছি, সে বুঝতে পারবে, তবেই কিন্তু কি হবে? সেন্টেন্স হবে, বাক্য হবে। এবার সেন্টেন্স অনেক সময় দেখা যাবে যে আমরা লিখে দিলাম, আমি যেটা বলছি সেটা হয়তো ভুল নয়, কিন্তু সেটা অবাস্তব। সেক্ষেত্রে ইংরেজিতে সেটাকে আমরা সেন্টেন্স হিসেবে ধরবো না। ঠিক আছে? এবার সেন্টেন্স কিভাবে গঠন আমি বললাম, কতগুলো ওয়ার্ডকে পাশাপাশি বসাতে হয়। নিচে দেখো বাক্যের শব্দ বসার নিয়ম বলা হয়েছে। আমরা আমরা যখন বাংলায় কথা বলি, হ্যাঁ, আমরা নিচের লাইনটাই যদি দেখি, একদম নিচে দেখো, উই রিড গ্রামার। হ্যাঁ, এখানে উই এর উপর লেখা আছে এস সাবজেক্ট, রিডের উপর ভি ভার্ব, ও গ্রামারের উপর লেখা আছে ও ফর অবজেক্ট। তাহলে কি বসলে আমরা বাংলা যখন বলি কিভাবে বলি? আমরা গ্রামার পড়ি। তাহলে আমরা প্রথমে আমরাটাকে দেখো সাবজেক্ট, আমরা যারা কাজ করছি কর্তা সাবজেক্ট, তাকে প্রথমেই রাখি বাংলাতেও, কিন্তু তারপরে আমরা নিয়ে আসি অবজেক্টকে, গ্রামার পড়ি, গ্রামারটাকে আগে নিয়ে আসি, পড়িটাকে পরে নিয়ে যাই, ভার্বটাকে পরে নিয়ে যাই। কিন্তু ইংরেজিতে মূলত কি হয় না, এস ভি ও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বা অন্যান্য যে কোনো ওয়ার্ড, সেটা অবজেক্টও হতে পারে বা আরো যে সমস্ত ওয়ার্ডগুলো থাকবে, স্ট্রাকচারটা মূলত সাবজেক্টের পরে ভার্ব আসবে, তারপরে অবজেক্ট আসবে। এই হচ্ছে ইংরেজি বাক্যের গঠনের সিম্পল স্ট্রাকচার। হ্যাঁ, আরো বাক্য সংক্রান্ত অনেক কিছু আছে, তো আমরা বললাম বেশি বিস্তৃত আলোচনা করতে চাইছি না। ঠিক আছে? তবে বাক্য কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বাক্য ওয়ান ওয়ার্ড সেন্টেন্সও হয়। কেউ জিজ্ঞাসা করলো যে ভাত খাবি, আমি বাংলাতেই বলছি, ভাত খাবি, আমরা বললাম না। তাহলে আমরা না বললাম, সেই না শব্দটা কিন্তু আমাদের মনের ভাবকে পুরোপুরি প্রকাশ করে দিল। তাহলে নাটা কিন্তু এখানে সেন্টেন্স হয়ে গেল। তাহলে এখানে অনেকেই বলবে যে তাহলে না শব্দটার মধ্যে সাবজেক্টিভ বা কোথায়, বা ভার্বি বা কোথায়, বা অবজেক্টিভ বা কোনটা? কিন্তু কথা হচ্ছে নর্মাল যেগুলো আমাদের সেন্টেন্স বলি আমরা, অনেকগুলো ওয়ার্ড নিয়ে যেটা আমরা গঠন হয় শিখলাম এতক্ষণ, যে কতগুলো ওয়ার্ড বসে যদি মনের ভাব প্রকাশ করে সেটাকে আমরা সেন্টেন্স বলি, সেই ক্ষেত্রে কিন্তু এই ফর্মটা থাকে। গেল। তাহলে তারপরে চলে যাই আমরা, তারপরে চলে আসছে কাইন্ডস অফ সেন্টেন্স, বাক্যের প্রকার। বাক্য, সেন্টেন্স যেটা ইংরেজিতে আমরা বলছি, সেটার 4 প্রকার মূলত ইংরেজিতে আমরা দেখতে পাই। স্টেটমেন্টস মানে বর্ণনা, আমরা যখন কোনো কিছুর বর্ণনা দিচ্ছি, কাউকে কিছু বলছি, ঘটনা বোঝাচ্ছি একটা, এই যে ঘটেছিল, বা যেটা বলছি সেটা শুধুমাত্র তাকে তার অ্যাজ ফর ইনফরমেশন, মানে তাকে তথ্য দেওয়ার উদ্দেশ্যে বলছি, বা তাকে কিছু বোঝানোর জন্য বলছি, সেগুলো সবই কি হচ্ছে? স্টেটমেন্টস, বর্ণনা। তারপর আছে কি, 2 নম্বর আছে
কোয়েশ্চেন্স, ঠিক আছে, স্টেটমেন্টস, কোয়েশ্চেন। কোয়েশ্চেন মানে কি আমরা জানি সবাই, কোয়েশ্চেন কি, কোয়েশ্চেন হচ্ছে প্রশ্ন, বাংলা হচ্ছে প্রশ্ন। প্রশ্ন মানে আমরা যখন কাউকে জিজ্ঞেস করি কিছু, হ্যাঁ, বাংলাতে যদি জিজ্ঞেস করি কিরে বেড়াতে যাবি, তাহলে এটা কি হলো, তাকে আমি তাকে বাক্যটা, যে বাক্যটা আমি ব্যবহার করলাম তার একটা উত্তরের আশা করে আমি বাক্যটা তাকে বললাম, তার মানে তাকে কিছু জিজ্ঞাসা করলাম। তাহলে কোশ্চেন্স কি করি আমরা, না তাকে উদ্দেশ্য করে এমন কিছু একটা সেন্টেন্স বলি যেটার একটা উত্তর আশা করি আমরা, সে উত্তর দিল কি না দিল পরের বিষয়, কিন্তু আমরা সেন্টেন্সটা তার দিকে যখন সেন্টেন্সটা তাকে বলি তখন সেটার এগেনস্টে আবার একটা প্রত্যুত্তর আশা করি। আর একটা আছে অর্ডার। অর্ডারটা কি, অর্ডারটা আমরা জানি আদেশ। আদেশটা কিরকম, আমরা হয়তো কাউকে বললাম এক বোতল জল আনতো, এই দরজাটা বন্ধ করে দিত, প্লিজ শাট দ্য ডোর, প্লিজ বললাম। এবার অনেকে বলে যে প্লিজ কি অর্ডারের মধ্যে পড়ছে, প্লিজ বললে তো অর্ডার করা হচ্ছে না। ওই অর্ডার্স টাইপের মধ্যেই পড়ছে, মানে কাউকে যখন আমরা কোনো একটা ডিরেকশন দিচ্ছি, নির্দেশ দিচ্ছি বা আদেশ বলছে এখানে দিচ্ছি, তখন সেই সেই টাইপের সেন্টেন্স গুলোকে বলা হচ্ছে অর্ডার্স। তারপরে কি আছে এক্সক্লামেশনস। এক্সক্লামেশনসটা কি জিনিস, আমাদের যখন আবেগ প্রকাশ করি আমরা, যে কি মজা কাল ছুটি, তাহলে এটা কি হলো, এটা আমরা কাউকে উদ্দেশ্য করে প্রশ্নও করলাম না, কাউকে কোনো ঘটনা বর্ণনা দিলাম না, শুধু আমার মনের যে খুশিটা সেটাকে আমরা উচ্ছ্বাসটা, যাকে এখানে বাংলায় উচ্ছ্বাস লেখা আছে, সেই উচ্ছ্বাসটা আমরা তার সামনে প্রকাশ করতে পারলাম। তাহলে এই ধরনের বাক্যগুলো কি হলো, এই ধরনের বাক্যগুলো হয়ে গেল এক্সক্লামেশন। তাহলে এক্সক্লামেশন হয়ে গেল, এটা হলো বাক্যের 4 রকম প্রকার। এইবার এই 4 রকম প্রকার বাক্যেরই, ঠিক আছে, যে বাক্য প্রকারগুলো আমি বললাম সেই বাক্যগুলোর দুটো অংশ মূলত আমরা দেখতে পাই। ডান দিকে দেখতে পাচ্ছ তোমরা পার্টস অফ সেন্টেন্স, হ্যাঁ, বাক্যের দুটি অংশ দেখতে পাচ্ছি কি সাবজেক্ট এবং প্রেডিকেট। নিচে বাংলায় দেওয়া রয়েছে উদ্দেশ্য বিধেয়। বাংলা ক্লাসে তোমরা অলরেডি উদ্দেশ্য বিধেয় জিনিসটা বুঝেছো। উদ্দেশ্য অংশে কে থাকবে, বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় বা যে কিছু করে সে হচ্ছে সাবজেক্ট, তাই তো। তাহলে আমি ভাত খাই, এই বাক্যটাতে একদম পিওর মানে শুদ্ধ বাংলায় যদি আমরা বলি আমি ভাত খাই, আমি ভাত খাই বাক্যটাতে আমি হচ্ছি সাবজেক্ট, ভাত খাই বাকি যেটুকু পড়ে রইলো সেটা হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। তার মধ্যে দেখো ভার্বটা কিন্তু থাকবে। আই ইট রাইস, আইটা হলো সাবজেক্ট, ইট রাইসটা হয়ে গেল কি, ইট মানে ভার্ব, খাওয়া বোঝাচ্ছে। আচ্ছা ভার্ব নাউন প্রোনাউন এগুলো আমরা যাবো, আপাতত আমরা তো জানি এগুলো, সেই জন্য আমি এইভাবেই বলছি। তাহলে বিধেয় অংশে কি থাকছে, ভার্বটা তো থাকবেই এবং তার সাথে আরো অন্যান্য ওয়ার্ডস গুলো থাকবে। নিচে কিছু এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে। উই গো, আমরা যাই, উই মানে আমরা, আমরা এখানে সাবজেক্ট, আমাদের সম্বন্ধে বলা হচ্ছে বা আমরা করছি কাজটা। গো মানে এখানে ডাইরেক্ট শুধু ভার্বটাই রয়েছে, তাহলে সেটা হয়ে গেল প্রেডিকেট। বার্ডস ফ্লাই, বার্ডস মানে পাখিরা, পাখিরা ওড়ে, ফ্লাই মানে ওড়ে, তাহলে পাখিরা এখানে কি পাখিদের উদ্দেশ্যে বলা হচ্ছে, পাখিদের সম্বন্ধে বলা হচ্ছে বা পাখিরা কাজটা করছে, তাই ওটা হয়ে গেল, বার্ডসটা হয়ে গেল সাবজেক্ট এবং ফ্লাইটা হয়ে গেল প্রেডিকেটস, ঠিক আছে, প্রেডিকেট। এই যে এইভাবে আমরা কিন্তু বাক্যের দুটো ভাগ দেখতে পাই। আর কি ইংরেজি বাক্য সাধারণত দু রকম হয়, ঠিক আছে, পজিটিভ আর নেগেটিভ, এই বিষয়টা আমরা জানি। পজিটিভ নেগেটিভ বিষয়টা কি না, আমরা বাংলায় বললে বোঝাবো কি হ্যাঁ বাচক এবং না বাচক। শুদ্ধ ভাষা এখানে লেখা আছে ইতিবাচক আর একটা কি নেতিবাচক, অ্যাফার্মেটিভ বা নেগেটিভ। পজিটিভটাকে অ্যাফার্মেটিভও বলছে। আচ্ছা ইতিবাচক মানে কি, অনেক সময় আমরা বলি না বাংলায় যে না ছেলেটি পরীক্ষায় ইতিবাচক ফল করেছে, ঠিক আছে, মানে পজিটিভ রেজাল্ট করেছে, মানে যতটা আশা করা গেছিল প্রায় ততটাই বা তার থেকে বেটার রেজাল্ট করেছে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় খারাপ রেজাল্ট গুলো নেগেটিভ রেজাল্ট করেছে। বা আমাদের যে ব্লাড টেস্ট গুলো হয় অ্যাজ ফর এক্সাম্পল আমরা বলতে পারি কারোর হয়তো দেখা গেল টাইফয়েডের টেস্ট হয়েছে, ঠিক আছে, তখন হয় রিপোর্টে কি আছে টাইফয়েড পজিটিভ কিংবা টাইফয়েড নেগেটিভ। পজিটিভ মানে তার টাইফয়েড হয়েছে, নেগেটিভ মানে তার হয়নি, তাহলে হ্যাঁ কিংবা না। এবার এই যে 4 রকম আমরা এর আগে দেখলাম, সেন্টেন্সের 4টে টাইপ দেখলাম, কি কি স্টেটমেন্টস, কোয়েশ্চেন্স, অর্ডারস, এক্সক্লামেশন, এগুলোর পজিটিভ আর নেগেটিভ দুটো ভাগ হয়। পজিটিভ কি দেখো, স্টেটমেন্টস মানে আমি কি বলেছি বর্ণনামূলক বিবৃতিমূলক। আমি কি বলছি সি ইজ আ গুড গার্ল, সে একটা ভালো মেয়ে, তো এটা আমি কি বললাম কাউকে একটা, সি মানে সে, তার উদ্দেশ্যে কাউকে একটা কথা বললাম, বিবৃতি দিলাম, স্টেটমেন্ট, যে সে মেয়েটা ভালো, সে ভালো মেয়ে। কিন্তু নেগেটিভ সেটাকে আমরা কিভাবে বলবো, যখন দেখবো একটা নট থাকবে বাক্যে, সি ইজ নট আ গুড গার্ল, তাহলে সে কিন্তু ভালো মেয়ে নয়, নট আছে মানে এই বাক্যটা নেগেটিভ। ঠিক একইভাবে কোশ্চেনে ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো, কি এখানে কোনো নট বা নো এই ধরনের ওয়ার্ড নেই, একদম ইতিবাচক ভাবে জিজ্ঞাসা করা হচ্ছে, হ্যাঁ। আর ওইটা যদি আমরা বলতাম ডু ইউ নট লাইক টি, তুমি কি চা পছন্দ করো না, না যেই চলে এলো নট যেই চলে এলো হয়ে গেল
নেগেটিভ কোশ্চেন, মানে এটা বাক্যেরই ভাব, কিন্তু কোশ্চেনেরও ওইরকম ভাবে দুটো ভাগ হয়, পজিটিভ নেগেটিভ। ঠিক একইভাবে অর্ডারসে আছে সিট ডাউন, আমি আমার একটা স্টুডেন্টকে হয়তো বললাম দাঁড়িয়েছিল সিট ডাউন, সে বসে পড়বে, মানে হ্যাঁ হলো, তাহলে সেটা কি হলো, পজিটিভ অর্ডার। এবং যখন আমি বললাম ডু নট সিট ডাউন, বসো না, তখন কি হবে, সেটা আমি তাকে না বলছি, না মানা করছি, নিষেধ করছি, তখন সেটা হয়ে গেল নেগেটিভ। একইভাবে এক্সক্লামেশনেও কি হয়, ব্রাভো ইউ হ্যাভ ওন, ব্রাভো মানে কি জানো, সাবাস, সাবাস তুমি জিতেছো বা তোমরা জিতেছো। ইউ তো জানো ইউ এর দুটো মিনিং হয়, সিঙ্গুলার হয় প্লুরাল হয়। অ্যালাস ইউ হ্যাভ নট ওন, হাই তুমি জেতনি বা তোমরা জেতনি। তাহলে এখানটা দেখো নট তো ঢুকলোই, সঙ্গে আমাদের যে এক্সক্লামেশনের যে ব্রাভো আর অ্যালাস, দেখো পার্থক্য চলে এসেছে নেগেটিভের যেহেতু, কিন্তু ব্রাভো তার সাবাস তুমি জেতনি এটা তো বলা যায় না, সেটা কেমন দেখায়, তাকে আমি সাবাস বলে তাকে পজিটিভ রিইনফোর্সমেন্ট দিচ্ছি, অথচ বলছি তুমি জেতনি, সেটাও খারাপ বিষয়, সেজন্য এখানটা অ্যালাস ইউজ হয়েছে। তাহলে এটা গেল সেন্টেন্সের দু রকম, পজিটিভ এবং নেগেটিভ। তারপরে কি আছে, এই যে সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডগুলো ইউজ হচ্ছে, বিভিন্ন রকম ওয়ার্ড ইউজ হয় একটা সেন্টেন্সে, তাই তো একটা সেন্টেন্স আমি টু ওয়ার্ড সেন্টেন্সও দেখলাম, উই গো, বার্ডস ফ্লাই, কিন্তু এমন সেন্টেন্সও আছে অনেকটা বড়, সেই বড় সেন্টেন্সের মধ্যে অনেক রকম ওয়ার্ড থাকে। তো সেই ওয়ার্ডগুলোকে ক্লাসিফাই করা হয়েছে 8 ভাগে, 8টা ভাগে ভাগ করা হয়েছে। কি বলছে, the idea that there are or should be 8 categories of words originated in a list made by the grammarian Dionysius Thrax, মানে কি বলছে, ডায়োনিসিয়াস থ্রাক্সের রচনায় কি বলা হয়েছিল, যে 8 রকম শব্দ থাকবে বা রয়েছে। কি হয়েছিল, এটা যিশু খ্রিস্টের প্রায় 100 বছর আগে আলেকজান্দ্রিয়া গ্রিক ব্যাকরণবিদ ওই তিনি এটা কিন্তু বলেছিলেন, এবং সেই ভাগগুলো আমরা আজও ইউজ করি, এর বাইরে কিন্তু ভাগ বাড়েনি, আমরা কিন্তু 8টা ভাগই শব্দগুলোকে ভাগ করি, যে শব্দগুলো সেন্টেন্সে ইউজ হয়। কি কি ভাগ আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই 8টা ভাগ কিন্তু আমরা ছোট থেকে শিখে আসছি, নতুন করে বলার কিচ্ছু নেই, কিন্তু আমরা আরেকবার প্রথমেই বলে নিয়েছি যে আমরা আরেকবার রিভাইজ করছি, যেহেতু আমাদের একবার না জানলে এর পরের গুলো যখন করবো তখন হয়তো মনে পড়তে চাইবে না, তাই আবারও বলছি 8টা যে আমরা পার্টস অফ স্পিচ পেলাম, কি কি আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তো এই যে 8টা ভাগ, এই 8টা ভাগের কি বলছে, ডিফারেন্ট ফর্ম, মিনিংস এগুলো আছে, হ্যাঁ, এবং তাদের আলাদা সংজ্ঞাও আছে। শুধু সংজ্ঞা জানলেই কিন্তু এগুলো বোঝা যাবে না, এই প্রতিটা জিনিসগুলো, মানে প্রতিটা যে ভাগ, 8টা বিভাগ, এই 8টা বিভাগের বৈশিষ্ট্যগুলো ভালো করে আমাদের জানতে হবে। আমরা যখন পরে প্র্যাকটিস সেট করব, তখন দেখা যাবে প্রিপোজিশন করতে হবে, ঠিক আছে, ভার্বের হয়তো কোন ফর্মটা বসবে, ভার্বের বিভিন্ন ফর্ম হয় সেগুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে, নাউন কত রকম হয় সেই অনুযায়ী সেগুলো কাউন্টেবল, আনকাউন্টেবল, ঠিক আছে, তার অনুযায়ী তার এগেনস্টে তোমার কোনো ভার্ব বসানো, বা অনেক সময় দেখা যায় যে তার এগেনস্টে কোনো কি বলা যায়, সামনে আর্টিকেল যদি বসানো সম্ভব হয়, সেগুলো থেকে কোশ্চেন আসে অনেক সময়, বা জানতে হয়। আমরা শুধুমাত্র পরীক্ষার প্রিপারেশনের জন্য তো ইংরেজি জানবো না, আমরা যেহেতু উড বি টিচার, বাচ্চাকে শিশুকে শেখানোর জন্য আমরা যে ইংরেজি শিখবো, তাই সমস্ত কিছুই আমাদের জানা জিনিসগুলো বারে বারে মনে রাখতে হবে, মনে করতে হবে, যাতে আমরা তাদেরকে দিতে পারি। তাহলে চলে যাচ্ছি আমরা প্রথম পার্টস অফ স্পিচে, কি, নাউন্স। নাউন্সকে আমরা কি বলি, নেমিং ওয়ার্ড। নাউন্স মানে নেমিং ওয়ার্ড। নেম শব্দটা তো আমরা সবাই জানি, নাউন শব্দটাও জানি, কিন্তু নাউনকে নেমিং ওয়ার্ড কেন বলছে, কারণ নাউন মানে কোনো বস্তুকে বা কোনো বিষয়কে যখন আমরা নাম দেবো, এই যে কি বলছে, থিং, পার্সন, সাবস্টেন্স, ফিলিং, মেনি আদার থিংস, এই সমস্ত জিনিসকে যখন আমরা নামকরণ করব, তখন সেই জাতীয় শব্দগুলোকে আমরা বলবো নেমিং ওয়ার্ড বা নাউন। তাহলে নাউন মানে কি বোঝাবে, নাম বোঝাবে, বাংলায় আমরা কি বলি, বিশেষ্য পদ, বাংলায় আমরা বলি বিশেষ্য পদ। তাহলে এই বিশেষ্য পদ বাংলায় যেমন আমরা বুঝেছি কোনো কিছু নামকরণের জন্য ব্যবহার হয়, ইংরেজিতে ওটাকেই বলা হচ্ছে নাউন। নাউনকে অনেক, নাউন সম্বন্ধে অনেক কিছু যদি বলতে যাই, বহু কিছুই বলা যায়, কিন্তু একটা ক্লাসে অত বলতে গেলে তোমাদেরও সময় নষ্ট হবে, বিরক্তি লাগবে, এবং আমিও শেষ করে উঠতে পারবো না। তাই নাউন সম্বন্ধে আমি বললাম যে কোনো কিছু নাম বোঝাবে, এবং সেটা কিসের কিসের বোঝাতে পারে সেগুলো আমরা আস্তে আস্তে আসছি। মূলত 5 রকম নাউন আমরা দেখতে পাই, মানে ক্লাসিফিকেশন করা হয়েছে, প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ এবং অ্যাবস্ট্রাক্ট। প্রপার নাউন, এক্সাম্পলগুলো একটু দেখবে সবাই, তাহলে দেখো আমি না বললেও তোমাদের মনে পড়ে যাবে। প্রপার নাউনে কি আছে, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ কি, রবীন্দ্রনাথ ঠাকুরকেই ধরে নাও, আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর কি আমরা সবাই চিনি, এটা তার নাম বোঝাচ্ছে। স্ট্যালিন, পিকাসো, কলকাতা,
গ্যাঙ্গেস মানে আমাদের গঙ্গা নদী, মাউন্ট এভারেস্ট, এমটি ফর মাউন্ট, তাজমহল, সাহারা, প্যাসিফিক ওশেন, এগুলো কি বোঝাচ্ছে? কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার একটা নির্দিষ্ট জিনিসের নাম বোঝাচ্ছে। এক্স্যাক্টলি যে রবীন্দ্রনাথ ঠাকুর বললে আমরা কাকে বুঝবো? আমাকে বুঝবো না, আমাদের এই ক্লাসে যে স্টুডেন্টগুলো রয়েছে আশা করি রবীন্দ্রনাথ ঠাকুর নেই, অতএব তাদেরকেও বুঝবো না। রবীন্দ্রনাথ ঠাকুর বলতে আমরা সেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকেই বুঝছি। স্ট্যালিন বললে আমরা তাকেই বুঝছি। কলকাতা বললে নির্দিষ্ট করে একটা এই গোটা পৃথিবীর মধ্যে একটা শহর আছে কলকাতা, তাকেই বুঝতে পারছি। গ্যাঙ্গেস বললে আমরা যে আমাদের গঙ্গা নদী আছে সেটাকে নির্দিষ্ট করে বুঝতে পারছি। মানে প্রপারলি বুঝতে পারছি, যাকে বলে প্রপারলি বুঝতে পারা, যে হ্যাঁ ওইটাই। মাউন্ট এভারেস্ট কোনটা? আশেপাশে একটা ছোট ঢিবিকে মাউন্ট এভারেস্ট বললে তাকে বোঝাচ্ছে না। মাউন্ট এভারেস্ট বলতে যার উচ্চতা 8,848 মিটার, হ্যাঁ, সেই হিমালয়ের চূড়াটাকেই মাউন্ট এভারেস্ট হিসেবে আমরা চিনতে পারছি। তাই এইগুলো হচ্ছে, এই ধরনের নামগুলো হচ্ছে হ্যাঁ প্রপার নাউন। রামায়ণা, মহাভারতা, এই যে উপনিষদ, ঠিক আছে, এইগুলো কোরআন, গীতা, এগুলো বললে একবারে পার্টিকুলারলি নির্দিষ্টভাবে প্রপারলি যাই বলো, একটা একটা আইটেমকে সেই নির্দিষ্ট করে আইটেমটাকেই বোঝাচ্ছে, এগুলো প্রপার নাউন। ঠিক আছে, আবার আমার নাম তোমার নামও প্রপার নাউন, যখন আমরা আমাদের মধ্যে নাম, আমার নামটাকে ব্যবহার করছি। হ্যাঁ, দেবাশিস বললে আমাকেই বোঝাবে। এবার এই ক্লাসে 5টা দেবাশিস থাকতে পারে, কিন্তু দেবাশিস বললে পার্টিকুলার একটা কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রপার নাউন। তারপরে কমন নাউন, এক্সাম্পল গুলো দেখো, বয়, গার্ল, রিভার, মাউন্টেন, বুক, ওশেন, ট্রি, গোট, টাইগার, স্কুল, স্টুডেন্ট, পিকচার, মিউজিক, কত রয়েছে। এত তো ধরো বোঝার দরকার নেই, আমরা শুধু দুটো দেখলেই বুঝতে পারবো। বয়, গার্ল। বয় বললে আমরা কি বুঝি? ছেলে বুঝি। কোন ছেলে? বয় মানে কোন ছেলে? যে কোনো ছেলে হতে পারে, দিস বয়, দ্যাট বয়, হ্যাঁ, এ বয়, দা বয়। তাহলে বয় কিন্তু বোঝাচ্ছে, নাম বোঝাচ্ছে, বাচ্চা ছেলে বোঝাচ্ছে। বয় মানে বাচ্চা নয়, সরি, ছেলে বোঝাচ্ছে। তো ছেলেটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, প্রপারলি বোঝাচ্ছে না যে কোন ছেলেটার কথা বলা হচ্ছে। সেই জন্য এই বয়, গার্ল, রিভার, মাউন্টেন, দেখো গ্যাঙ্গেস, ওটা তো একটা রিভার। রিভার বললে কি আমরা বুঝতে পারছি যে গঙ্গার কথা বলা হচ্ছে, না নীল নদীর কথা, নীল নদের কথা বলা হচ্ছে, হ্যাঁ, নাকি গোদাবরীর কথা বলা হচ্ছে? রিভার বললে যে কোনো নদী বোঝাতে পারে। তাহলে যে কোনো নাম বোঝাচ্ছে, যে কোনো জিনিসের নাম বোঝাচ্ছে, কমন নাউন। তারপরে আসছে দেখো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল জিনিসটা কি আমাদের বুঝতে হবে। আজকে ক্লাসের প্রথমে আমি বলেছিলাম না যে একটা বাড়ি তৈরি করতে গেলে ম্যাটেরিয়াল, বিভিন্ন উপাদান প্রয়োজন হয়, উপাদান, ম্যাটেরিয়াল। সেই ম্যাটেরিয়াল বলতে কি বোঝায়? ধরো একটা চেয়ার, চেয়ার কোন ধরনের নাউন? কমন নাউন। যে কোনো চেয়ার হতে পারে, চেয়ার, বসবার ঘরের চেয়ার, খাবার ঘরের ডাইনিং টেবিলের যে চেয়ারটা থাকে সেই চেয়ারটা হতে পারে। কিন্তু চেয়ারটা যদি বলি কি দিয়ে তৈরি, আমি যদি বলি উডেন চেয়ার, তাহলে এখানে মেটেরিয়াল কি? ওই চেয়ারটার মেটেরিয়াল বা উপাদানটা কি? উড। তাহলে উডটা হয়ে গেল এখানে, দ্য চেয়ার ইজ মেড অফ উড। উড হয়ে গেল এখানে মেটেরিয়াল নাউন। এয়ার, আয়রন, কপার, উড, গোল্ড, স্যান্ড, ক্লে, প্রতিটা মানে তোমরা জানো, আমি আর নতুন করে বলছি না। তবু কপার তো জানো, তামা, হ্যাঁ, উড কাঠ, গোল্ড মানে সোনা, স্যান্ড মানে বালি, ক্লে মানে কাদা, যেটাকে আমরা বলি মাটি। তো এগুলো কি বোঝায়? কোনো কিছুর উপাদান হিসেবে বোঝায় এগুলোকে। তাই উপাদানের ইংরেজি ম্যাটেরিয়াল, তাই এই নাউনগুলোকে আমরা বলি ম্যাটেরিয়াল নাউন। এবার চলে আসো কালেকটিভ নাউন। আজকে আমরা কি করছি? এখন ক্লাস করছি। ক্লাস মানে কি? ক্লাস মানে যে জায়গায় আমি আছি, তোমরা আছো, একসাথে অনেকগুলো স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে, এই স্টুডেন্টগুলো একসাথে রয়েছে যে জায়গাটা, সেই জায়গাটাকে বলা হয় ক্লাসরুম, বা আমরা সংক্ষেপে মানে আমরা ওটাকে কি বলি? যে ক্লাস চলছে। হ্যাঁ, ঠিক একইভাবে ফ্লক, হ্যাঁ, সোয়াম, জুরি। জুরি তো জানো তোমরা, যে জাজ এন্ড জুরি আগে যেটা ছিল, মানে ওটা তোমার কোর্টে থাকতো, জুরিরা এখনো থাকে। আর্মি, কমিটি, গ্রুপ, হ্যাঁ, সোল, প্রাইড, এগুলো কি? এগুলো এক ঝাঁককে একসাথে বোঝাচ্ছে, সমষ্টিগতভাবে বোঝাচ্ছে। সমষ্টি মানে কালেকশন অফ অবজেক্টস বলা যেতে পারে। তো বা যেটাই, যা কিছুরই কালেকশন হোক, ঠিক আছে, সেটা কালেকশন অফ স্টুডেন্টস, এক এক জায়গায় যখন জড়ো হচ্ছে সমস্ত কিছু, সেই গোটা জিনিসটার একটা নাম দিচ্ছি আমরা, এবং সেই ধরনের নামটাকে বলা হচ্ছে, নেমিং ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। এবার চলে আসছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে খুব সহজে যদি আমি বোঝাতে চাই, আচ্ছা, আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু খুব দ্রুততার সাথে, আমি স্পিডের সাথে বলছি, এবং যেহেতু আমাদের জানা বিষয়, আমি বেশি সময় নষ্ট করতে চাইছি না, কারণ আমি চাই না তোমাদের মূল্যবান সময় ওই জানা জিনিস নিয়ে বারবার হেজিয়ে নষ্ট হোক। শুধুমাত্র এগুলো মনে করার জন্য, মানে আমাদের জন্য পুনরায় মনে পড়ে আমাদের পরের ক্লাসগুলোতে, যে তাই তো, এটা প্রপার নাউন বললেন স্যার, প্রপার নাউনটা কি যেন, কালেকটিভ নাউনটা কি যেন, সেগুলো যাতে আমাদের তখন মনে পড়ে, সেই জন্য আজকেরটা আমরা প্রিপারেশন হিসেবে এগুলো করছি। মানে জানা জিনিসটাকেই বারবার রিপিটেশন হচ্ছে। তো কেউ কিন্তু বিরক্ত হলেও আমি তার জন্য আগে থেকেই সরি বলে নিচ্ছি তোমাদেরকে। কিছু করার ছিল না, কারণ অনেকজন রয়েছে, সবাই একই রকম ভাবে হয়তো আমরা টাচে নেই যাকে বলে।
তাই সবার কথা ভেবে আমি এইভাবেই এই ক্লাসটাকে তোমাদের সামনে উপস্থাপন করেছি। ঠিক আছে, এইভাবে প্রেজেন্ট করার একটাই উদ্দেশ্য, যে জানি আমরা সবাই, কাউকে ছোট করছি না, যে জানে তারও মনে পড়ে যাবে, আর যে যেটা জানতো না, এর মধ্যে হতেই পারে, আমরা তো সবাই সব জানতো না, যেটা জানা ছিল না বা জানলেও ভালো কিছু জানতাম না, সেটা সম্বন্ধে যেন আবার একটা ধারণা তৈরি হয় বা আমাদের কিউরিওসিটি জন্মে যে জিনিসটা সম্বন্ধে আমাকে জানতে হবে। আমি এর আগের দিন বলেছি যে তোমার লক্ষ্যে তোমাকেই পৌঁছতে হবে, আমি শুধু হাতটা ধরে তোমাকে সাহায্য করতে পারি, আই ক্যান অ্যাসিস্ট ইউ, হ্যাঁ, আই ক্যান হেল্প ইউ। তো তোমাদেরকে সাহায্য করব, এই জিনিসগুলো আমি বলার উদ্দেশ্য একটা, এই জিনিসগুলো তোমাদের আবার মনে পড়বে, তোমরা আবার এগুলো নিয়ে পড়াশোনা করবে, প্রয়োজনে আমার সাহায্য নেবে, আমাদের সাহায্য নেবে, এবং তোমরা আবার একদম ফর্মে ফিরে আসবে, যে না আমরা ছোটবেলায় যেভাবে এগুলোকে একবার ঠোঁটের ডগায় রাখতাম, সেভাবে আবার আমরা মনে করে ফেলেছি এবং আমাদের আর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তো যেখানে ছিলাম সেখানে ব্যাক করছি। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট মানে যেটার কি বলা যেতে পারে বাংলায় বললে, অবাস্তব বলতে পারো, যদিও শুনতে খারাপ লাগছে বিষয়টা, মানে যেটা অ্যাকচুয়ালি বাস্তবে অস্তিত্ব নেই। বাস্তবে অস্তিত্ব নেই মানে তাই এবার হয় নাকি কখনো? বাস্তবে যে জিনিসটা নেই তার আবার নামকরণ সম্ভব নাকি? যেটা বস্তু হিসেবে নেই। বাস্তব মানে আমি এখানে এটা বলছি না যে একদম এলিয়েন, আউট অফ দিস ওয়ার্ল্ড, এরকম নয়। মানে যে জিনিসটা আছে কিন্তু আমরা সেটাকে আমাদের যে সিস্টেম, আমরা জানি এটা একটা বাড়ি, এটা একটা পুকুর, এটা একটা গাছ, এইভাবে নির্দিষ্টভাবে কাউকে দিয়ে সেটাকে চোখের সাহায্যে বা হাতের সাহায্যে তাকে স্পর্শ করে আমরা বোঝাতে পারবো না, কিন্তু আছে। যেমন প্রথম ওয়ার্ডটাকে দেখো, গুডনেস। গুডনেস মানে কি? গুডনেস মানে কি? কারোর মধ্যে যে ভালো ব্যাপারটা রয়েছে সেটা গুডনেস। আমাদের মধ্যে যদি যে জিনিসগুলো, ইমোশনগুলো আছে, রাগ, অ্যাঙ্গার যদি বলো, হ্যাঁ, আমাদের যদি ভয় থাকে, ফিয়ার, এগুলো কি বাস্তবে ছুঁয়ে দেখা যাবে? বা হাতে করে চাগিয়ে ওজনটা কত দেখা যাবে? বাস্তবে তো দেখা যাবে না, বস্তু হিসেবে দেখা যাবে না, কিন্তু এগুলো এক্সিস্ট করে, এগুলোও আছে, এগুলোকেও নামকরণ করা হয়েছে। ট্রুথফুলনেস মানে কি? সত্যতা, কোনো কিছু সত্যতা যাচাই করা যায়। তো সত্যতা কি কেজি হিসেবে বাজারে পাওয়া যায় নাকি? কিন্তু জিনিসটা আছে, অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, কিন্তু বস্তু হিসেবে নয়। তাহলে এই ধরনের নাউন যেগুলো আমাদের সামনে আসবে সেগুলো কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? এই যে যেগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনে, গুডনেস, এভিল, বিউটি, ট্রুথফুলনেস, কারেজ, হ্যাঁ, তারপরে কাওয়ার্ডিয়াস, ঠিক আছে, হিরোইজম, প্যাট্রিয়টিজম, গ্রেটনেস। হ্যাঁ, গ্রেটনেস মানে কি? এই প্রতিটা মানে আর আমি বলছি না, মানে বলতে গেলে প্রতিটা ওয়ার্ডের এত ওয়ার্ড আছে, প্রচুর সময় চলে যাবে। মানে তোমরা জানো, হ্যাঁ, এগুলো আমাদের অ্যাকচুয়ালি আমাদের ভেতরের বিষয়, এগুলো আমরা বস্তু হিসেবে প্রকাশ করতে পারি না, বস্তু হিসেবে আমরা দেখতেও পাই না। তো এইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। চলে গেল নাউন। এবার আমরা চলে আসছি নাউনের, আবার এই যে নাউনগুলো আমরা এতক্ষণ যে ওয়ার্ডগুলো আমরা নাউনের এক্সাম্পল হিসেবে দেখছিলাম, এগুলোর মধ্যে কিছুগুলো আছে যেগুলোকে আমরা গুনতে পারি। গুনতে তো আমরা শিখেছি, গুনতে শেখাবো বাচ্চাদের। তা যদি কাউকে বলা হয় বাবু এটা একটু জল গোনো তো, তো সে কি জল গুনতে পারবে? ওয়াটার কি গোনা যাবে? যাবে না। তাকে যদি বলা হয় দুধ গোনো, মিল্ক, গুনতে পারবে না। তাকে যদি বলা হয় সুগার গোনো, সে গুনতে পারবে না। এবার হয়তো তুমি বলতে পারো যে সুগার তো একটু বড় সাইজের চিনির দানা হলে আমরা একটা দুটো করে গুনতেই পারি, কিন্তু আদৌ কি আমরা গুনি? গোনার প্রয়োজন হয় কি? এইটা হচ্ছে বিষয়। যেগুলো আমাদের গোনার প্রয়োজন হয় এবং সেই জন্য গুনি, সেইগুলো এক ধরনের নাউন। আর যেগুলোকে আমরা গোনার প্রয়োজন হয় না বা গুনতে পারিও না, সেইগুলো হচ্ছে আরেক ধরনের নাউন। দুটো জিনিস কি কি? কাউন্ট নাউন বলছে, আর একটা বলছে আনকাউন্ট নাউন। কাউন্ট নাউন বা কাউন্টেবল নাউন। কাউন্ট এবেল, এবেল মানে কি জানো? কোনো কিছু করতে পারা, সামর্থ্য। তাহলে কাউন্টেবল নাউন কোনটাকে বলছে? যেটাকে গোনা যায়। যেমন ম্যান, কটা লোক আছে? গুনতে পারবো আমরা। ওম্যান, বয়, গার্ল, ক্যাট, ডগ, কাউ, টাইগার, লায়ন, বুক, পেন, পেন্সিল, স্কেল, টাউন, সিটি, ভিলেজ, পার্ক, শপ, মার্কেট। এত এক্সাম্পল আছে, দেখো প্রতিটা এক্সাম্পলকে তুমি গুনতে পারবে। যদি বলো তুমি মার্কেট কি করে গুনবো, হ্যাঁ হতেই পারে, 5টা গ্রামে 5টা বাজার আছে, গোনাই যায়। আমাদের গোটা পঞ্চায়েত এলাকার মধ্যে কতগুলো মার্কেট আছে, কি আমাদের শহরে কতগুলো মার্কেট আছে, গোনা যায়। কিন্তু দেখো ডান দিকের ওয়ার্ডগুলো আনকাউন্ট নাউন বা আনকাউন্টেবল নাউন, যেটাকে আমি বলছি, ওয়াটার, অয়েল, মিল্ক, হানি, স্যান্ড, সুগার, সল্ট, পাউডার, ঘি, বাটার, এয়ার, অক্সিজেন, ডিউটি, ফিয়ার, পাওয়ার, এগুলো কোনোটাই কিন্তু গোনা যায় না। পাওয়ার গোনা যায় নাকি? কার ক্ষমতা কতটা, ওর ক্ষমতা 4 রে, ওর ক্ষমতা 5, ওরকম কিন্তু গোনা যায় না। তো সেই হিসেবে এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন বা আনকাউন্ট নাউন। তাহলে নাউন এই কাউন্টেবল এবং আনকাউন্টেবলটা আমাদের জানার দরকার, কারণ এরপরে যখন নাউনকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করব, নাম্বারে যাব, হ্যাঁ, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, তখন কিন্তু সেটা গুনতে পারলে তবেই আমরা প্লুরালে যাব। জলকে কিন্তু প্লুরাল করতে পারবো না আমরা, ওয়াটার্স তো হবে না, মিল্কস তো হবে না। সেই জন্য আনকাউন্টেবল নাউনের কিন্তু আমাদের নাম্বার নিয়ে অতটা ভাবতে হয় না, কারণ গোনা যায় না, তার আবার সিঙ্গুলার প্লুরাল কি?
আর যাকে গোনা যায় তার সিঙ্গুলার প্লুরাল বিভিন্ন নিয়মে চেঞ্জ হয়। যেমন ম্যানটাকে যদি দেখো, ম্যানস কখনো হয় না, মেন হয়ে যায়। ওমেনটা ওমেন হয়ে যায়। বয়টা বয়েজ হয়, এস যুক্ত হয়। সে পরে আসবো, আমরা ধীরে সুস্থে আসবো। কিন্তু মধ্যে কথা হলো কাউন্টেবল নাউনগুলোর সিঙ্গুলার প্লুরাল হবে, আনকাউন্টেবল গুলো হবে না, সাধারণত হয় না। এই জন্য আনকাউন্টেবল নাউন আমাদের আইডেন্টিফাই করতে শিখতে হবে, চিনতে শিখতে হবে। তাই আমরা এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল বিষয়টা আজকে একটু জেনে নিলাম। পরের স্লাইডে চলে যাচ্ছি। প্রথমে একটু আমি বলে নিই, সরি, এই যে বাংলাটা কেন আসেনি আমার জানা নেই, এটা কোনো সিস্টেমের ফল্ট মেবি। ইংরেজিটাই দেখো, এ প্রোনাউন মে বি ডিফাইন্ড অ্যাজ এ ওয়ার্ড ইউজড ইনস্টিড অফ এ নাউন। নাউনের পরিবর্তে প্রোনাউনদেরকে ব্যবহার করা হয়। এ প্রোনাউন মে বি ডিফাইন্ড মানে প্রোনাউনকে বলতে আমরা কি বোঝাই, সেই সমস্ত শব্দ যাদেরকে আমরা নাউনের পরিবর্তে বদলে ব্যবহার করি। ইট এনাবেলস আস টু অ্যাভয়েড রিপিটিং দ্য নাউন এগেইন অ্যান্ড এগেইন। রাম ইজ এ গুড বয়, রাম গোজ টু স্কুল এভরি ডে, রাম প্লেস ক্রিকেট, রাম সিংস ওয়েল। এই রাম 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 করতে করতে আমাদের রাম নাম জপ হয়ে যায় এবং শুনতে বিরক্ত লেগে যায়। তাহলে আমি রাম নাউন, রাম একজনের নাম বোঝাচ্ছে, প্রপার নাউন, সেই নাউনের পরিবর্তে আমি হি ইউজ করতে লাগলাম। রাম ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল এভরি ডে, হি সিংস ভেরি ওয়েল। তাহলে এই হি শব্দটা কিন্তু আমরা ঢুকিয়ে দিলাম এবং রাম শব্দটা রিপিটেশন হচ্ছে না। আর রাম যে নাউনটা তার রিপিটেশন হচ্ছে না। এই যে হিটাই আনলাম রামের পরিবর্তে, এটা হচ্ছে প্রোনাউন। এগুলো আমরা জানি, আবারও বলছি আমরা জানি, নতুন করে বলার কিছু নেই, শুধুমাত্র জাস্ট মনে করানো। তাহলে প্রোনাউন কি বলছে, ইন ল্যাটিন প্রো মিন্স ফর, ফর মানে কি জন্য। তাহলে ল্যাটিন ভাষায় প্রো শব্দটা নাউনের আগে দেখো পিআরও বসিয়ে দিয়েছে। পিআরও শব্দটার মানে হচ্ছে জন্য। কার জন্য? ইট মিন্স ফর নাউন, নাউনের জন্য। নাউনের জন্য যাকে ইউজ করছি আমরা, নাউনের পরিবর্তে যাকে ইউজ করছি সেই প্রোনাউন। প্রোনাউন মূলত দেখো নিচে দিয়েছি আমি 9 প্রকার দেখতে পাচ্ছি আমরা। পার্সোনাল প্রোনাউন মানে পার্সোনাল বলতে যেগুলো ব্যক্তি বোঝাচ্ছে, হ্যাঁ, পসেসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর রেসিপ্রোকাল প্রোনাউন। এই যে 9 রকম প্রোনাউন আছে, তার এক্সাম্পলগুলো দেখলেই মোটামুটি তোমাদের মনে পড়ে যাবে। পার্সোনাল মানে ব্যক্তি হিসেবে বোঝাচ্ছে, পসেসিভ মানে ব্যক্তি বোঝাচ্ছে, কিন্তু যখন আমি নিজে থেকে বলছি দিস পেন ইজ মাইন, দিস ইজ মাই পেন না বলে যখন আমরা ঘুরিয়ে দিস পেন ইজ মাইন করছি, তখন মাইন শব্দটা কিন্তু আর পার্সোনাল প্রোনাউন না, তখন হয়ে গেল পসেসিভ প্রোনাউন। মাইন মানে আমার, আমার, ইয়োর্স মানে তোমার, আওয়ার্স মানে আমাদের। এই যে ব্যাপারটা, এগুলো হয়ে যাচ্ছে পসেসিভ। ডেমনস্ট্রেটিভ যেটা কি করে, বর্ণনা করছে। ডেমনস্ট্রেশন মানে কি তোমরা জানো, ইন্টারভিউতে একটা ডেমনস্ট্রেশন সেকশন থাকে, কোনো কিছু বর্ণনা করা। দিস মানে এইটা, দ্যাট মানে ওইটা, দিস মানে ওইগুলো, দিস মানে এইগুলো, দোজ মানে ওইগুলো। এইগুলো কি করছে, নির্দিষ্ট একটা জিনিসকে দূর থেকে আমরা বর্ণনা করে বুঝিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি যে এইটা, এই দেখো এইটা। তো এইগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর রিফ্লেক্সিভ এন্ড এমফ্যাটিকটা দেখো, মাই সেলফ, নিজে নিজে যখন আমি করেছি মাই সেলফ, তুমি যখন নিজে নিজে করেছো ইয়োর সেলফ, হিম সেলফ, আওয়ার সেলফস, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। ইন্টারোগেটিভ যখন আমরা জিজ্ঞাসা করবো, ইন্টারোগেশন মানে তো আমরা জানি প্রশ্ন, যখন ইন্টারোগেশনের ক্ষেত্রে আমরা প্রোনাউন ইউজ করব, যেমন হু, হুইচ, হোয়াট, এই ধরনের প্রোনাউনগুলো কি হয়ে যাচ্ছে না ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, আমি এত বকবক করছি, কেউ একজন আমাকে কমেন্ট করবে যে খুব ফাস্ট বলে ফেলছি কি? খুব ফাস্ট বলে ফেলছি কি? শুনতে অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, বেশ, আমি একটু ফাস্ট বলছি আমি জানি, কারণ তোমাদের বললাম আমি এই একই জিনিস বারবার বলছি তো, এই একই জিনিস বারবার বললে একটু বিরক্তি আসতে পারে তোমাদের, তাই তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। কিন্তু জিনিসগুলো অবশ্যই আমাদের বারবার মনে করার প্রয়োজন আছে বলেই আমি করাচ্ছি, আবারও বলে নিলাম। বেশ, পরের স্লাইডে গেলাম। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি প্রোনাউন, কিছু পার্সোনাল। আমি একটু আগের আগের স্লাইডে কি দেখলাম আমরা, যে পার্সোনাল প্রোনাউন,